তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার ইতিহাস মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং আজকে এই সাজেশানের প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। প্রথম দুটো প্রশ্নের উত্তর আজকে ক্লাসে তোমরা পেয়ে যাবে, 20 নম্বরের দুটো প্রশ্নের উত্তর, আর এগুলো 24 সালে পড়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই দুটো প্রশ্নের যে উত্তর আজকে তোমরা পাচ্ছ, এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। দেখে নাও তোমরা প্রথমে সম্পূর্ণ সাজেশান, তারপরে আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনায় আসছি। দেখো 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, তোমরা সেকেন্ড সেমিস্টার কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দিচ্ছি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তাও বলছি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বরের প্রশ্ন 2টো, 20 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথম প্রশ্ন, মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন আছে দেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারাগুলি সম্বন্ধে লেখো। পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর হচ্ছে প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। কি বললাম? মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যের ওপর একটি টিকা লেখো। প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যের ওপর একটি টিকা। তারপর প্রাচীন মিশরের স্থাপত্যকলা ও ধর্মের একটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো, এথেনীয় গণতন্ত্রে সোলানের সংস্কারগুলি বিশ্লেষণ করো এবং এর তাৎপর্য কী ছিল। নেক্সট, প্রাচীন রোমে রাষ্ট্র ব্যবস্থায় বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে, প্রাচীন গ্রিক কমেডি ও নাটক ও অ্যারিস্টোফানিসের অবদান আলোচনা করো। প্রথম দেখো 11টি প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলোর শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগ বা পুরাপ্রস্তর যুগের হাতিয়ারের ধরন ও তার বিবর্তন আলোচনা করো। তারপরে দেখো, স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ কাঠামোর একটি বিবরণ দাও। নেক্সট, প্রাচীন রোমে নগরায়ন ও বাণিজ্যের প্রসার কিভাবে ঘটেছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে যে মধ্যযুগীয় সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি এবং এই যুগে হাতিয়ারের ব্যবহার আলোচনা করো। এগুলো বড় প্রশ্ন তোমাদের, এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ তার শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। এবার 5 নম্বরের প্রশ্নের উত্তর, 5 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা দেখে নাও, তারপরে এই বড় প্রশ্ন দুটোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। তারও আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তবে তার আগে প্রশ্নের উত্তর দুটো তো দেখবে যে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে, কেমনভাবে লেখা আছে, সমস্ত কিছুটাই তোমরা বুঝতে পারবে। দেখো 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা বুঝে নাও যে মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতি বলতে কী বোঝো। তারপরে নব্যপ্রস্তর বিপ্লব কী ছিল। নেক্সট হচ্ছে, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো। তারপরে হচ্ছে, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট হচ্ছে, গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে, সফিস্ট দর্শন সম্পর্কে কি জানো লেখো। তারপরে প্রাচীন গ্রিক পলিসের উদ্ভবের কারণগুলি কী ছিল। তারপরে আদিম সমাজ বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা কী ছিল। তারপরে হচ্ছে, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। খাদ্য উৎপাদনের উৎস সংক্রান্ত বিতর্ক সংক্ষেপে লেখো। লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রাচীন মিশরের সমাজ ব্যবস্থায় সামাজিক স্তরবিন্যাস কেমন ছিল। তারপরে এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন হলো। এবার দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবারে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দেখো। আর আমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। দেখো
প্রথম প্রশ্ন যেটা ছিল মানুষের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। পৃথিবীর ইতিহাসে মানবজাতির উদ্ভব ও বিবর্তন একটি দীর্ঘ ও যুগান্তকারী ঘটনা। চার্লস ডারউইনের তত্ত্ব অনুযায়ী মানুষ কোনো আকস্মিক সৃষ্টির ফল নয়, বরং লক্ষ লক্ষ বছর ধরে চলা নিরবচ্ছিন্ন জৈবিক ও পরিবেশগত পরিবর্তনের ফসল। আফ্রিকার উষ্ণ ও পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে পাইমেট বা বন মানুষ গোত্রের পানি থেকে ধীরে ধীরে আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল। এই বিবর্তন কেবল শারীরিক কাঠামোর পরিবর্তন ছিল না, এটি ছিল মানুষের সাংস্কৃতিক ও সামাজিক যাত্রার প্রারম্ভিক পর্ব। তারপর হচ্ছে মানবজাতির বিবর্তনের পর্যায়ক্রম বা প্রক্রিয়া। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে দেখো অস্ট্রালোপিথেকাস বা আদিমতম পূর্বসূরি। আনুমানিক 40 থেকে 50 লক্ষ বছর আগে পূর্ব আফ্রিকায় এদের উদ্ভব ঘটে। এরা ছিল বন মানুষ এবং মানুষের মাঝামাঝি পর্যায়। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল দ্বিপদ গমন বা দু পায়ে ভর করে হাঁটার ক্ষমতা। এর ফলে এদের সামনের দুটি হাত স্বাধীন হয়, যা পরবর্তীকালে জিনিসপত্র ধরার ও হাতিয়ার বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারপর হচ্ছে হোমো হাবিলিস মানে দক্ষ মানুষ। আনুমানিক 24 লক্ষ বছর আগে এই প্রজাতি আত্মপ্রকাশ ঘটে। এদের মস্তিষ্কের আকার পূর্বের তুলনায় বড় ছিল। এদের দক্ষ মানব বলা হয় কারণ এরাই প্রথম পাথর ভেঙে সাধারণত হাতিয়ার তৈরি করতে শিখেছিল। প্রকৃতিকে নিজের কাজে ব্যবহার করার এটিই ছিল মানুষের প্রথম সফল পদক্ষেপ। তারপর হচ্ছে হোমো ইরেক্টাস, প্রায় 19 লক্ষ বছর আগে উদ্ভূত। হোমো ইরেক্টাস পুরোপুরি সোজা হয়ে দাঁড়াতে পারত। এদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন এবং এর নিয়ন্ত্রণ ও ব্যবহার। আগুন তাদের শীতের হাত থেকে বাঁচিয়েছিল, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করেছিল এবং খাদ্যাভ্যাসের বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। এরাই প্রথম আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়ে এবং উন্নত হাতকুটার তৈরি করে। তারপরে দেখো নিয়ান্ডারলাত মানব। এদের কি বলা হচ্ছে দেখো, ইউরোপ ও পশ্চিম এশিয়ায় বরফাবৃত পরিবেশে এরা নিজেদের মানিয়ে নিয়েছিল। এরা অত্যন্ত দক্ষ শিকারী ছিল এবং পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করতে শিখেছিল। নিয়ান্ডারলাতদের মধ্যে প্রথম সামাজিক বন্ধন ও ধর্মীয় বিশ্বাসের আদিম রূপ দেখা যায়, কারণ এরাই প্রথম মৃতদেহ কবর দিত এবং মৃতদেহের সাথে ফুল বা হাতিয়ার রেখে দিত। তারপর হচ্ছে হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানব। প্রায় 3 লক্ষ বছর আগে আফ্রিকার আধুনিক মানুষের পূর্বসূরি হোমো স্যাপিয়েন্স এর উদ্ভব ঘটে। এদের মস্তিষ্কের গঠন ছিল সবচেয়ে উন্নত। এরা ছিল চিন্তাভাবনা, ভাষার ব্যবহার এবং সূক্ষ্ম হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল। গুহাচিত্র অঙ্কন এবং শিল্পের মাধ্যমে এরা নিজেদের সৃজনশীলতার পরিচয় দেয়। এরাই ধীরে ধীরে পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য প্রাচীন প্রজাতিগুলিকে অবলুপ্ত করে দেয়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তন। শরীরের পরিবর্তনের পাশাপাশি প্রত্নপ্রস্তর ও মধ্যপ্রস্তর যুগে মানুষের সামাজিক বিবর্তন ঘটেছিল। মানুষ একা থাকার বদলে দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। খাদ্য সংগ্রহ, শিকারের প্রয়োজনে ছোট ছোট গোষ্ঠী বা ব্যান্ড তৈরি করা ছিল মানব সমাজের প্রথম প্রাতিষ্ঠানিক রূপ। ভাষার আবিষ্কার এই সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করেছিল। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। আরও একটি প্রশ্নের উত্তর আজকে ক্লাসে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে গ্রিক পলিসের বৈশিষ্ট্য। দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। এখানে ভূমিকাটা দেখো। ভূমিকায় বলা হচ্ছে প্রাচীন গ্রিসের ইতিহাসে 8ম খ্রিস্টপূর্বাব্দ থেকে এক অভিনব রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার জন্ম ঘটে, যা পলিস বা নগর রাষ্ট্র নামে পরিচিত। গ্রিসের ভৌগোলিক অবস্থান অর্থাৎ অসংখ্য দুর্গম পাহাড় ও সমুদ্র বিস্তীর্ণ জলরাশি সমগ্র দেশকে ছোট ছোট বিচ্ছিন্ন অঞ্চলে ভাগ করে দিয়েছিল। এই বিচ্ছিন্ন প্রাকৃতিক পরিবেশই গড়ে উঠেছিল একটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ নগর রাষ্ট্র। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে পলিস কেবল একটি শহর বা ভৌগোলিক সীমানা ছিল না, এটি ছিল নাগরিকদের এক অবিচ্ছেদ্য সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়। তারপরে কি
প্রাচীন বলছে গ্রিসের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির চরম বিকাশ মূলত এই পলিসগুলিকে কেন্দ্র করেই সংগঠিত হয়েছিল। এবার গ্রিক পলিসের বৈশিষ্ট্য অর্থাৎ গ্রিক নগর রাষ্ট্রের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র আয়তন এবং স্বল্প জনসংখ্যা। গ্রিক পলিসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এদের ক্ষুদ্র ভৌগোলিক আয়তন এবং অত্যন্ত সীমিত জনসংখ্যা। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল মনে করতেন যে একটি আদর্শ নগর রাষ্ট্রের জনসংখ্যা এমন হওয়া উচিত যাতে সকল নাগরিক শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশ নিতে পারে এবং একে অপরের পরিচিত হতে পারে। প্লেটোর মতে একটি আদর্শ পলিসের নাগরিক সংখ্যা হওয়া উচিত 5,040 জন। অ্যাথেন্স বা স্পার্টার মতো দু একটি ব্যতিক্রম বড় পলিস ছাড়া বেশিরভাগ নগর রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা ছিল খুবই কম। তারপর হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ও স্বাতন্ত্র্য। প্রতিটি গ্রিক পলিস ছিল রাজনৈতিক দিক থেকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম। তাদের নিজস্ব শাসনতন্ত্র, নিজস্ব লিপি বা লিখিত বা অলিখিত আইন বা নিজস্ব বিচার ব্যবস্থা, নিজস্ব মুদ্রা এবং আত্মরক্ষার জন্য নিজস্ব সেনাবাহিনী ছিল। একটি পলিস কখনোই অন্য কোনো পলিসের অধীনস্থ হতে চাইতো না। তাদের এই তীব্র স্বাধীনতাপ্রিয়তার কারণে প্রাচীন গ্রিসে কোনো ঐক্যবদ্ধ কেন্দ্রীয় সাম্রাজ্য গড়ে উঠতে পারেনি। তারপর ক্রমাগত বিন্যাস বা অ্যাক্রোপলিস, পরের পয়েন্টগুলো দেখে নাও। নাগরিকত্বের ধারণা ও সীমাবদ্ধতা, এইভাবে দাস ব্যবস্থার অপরিহার্যতা, খুব ভালো করে লেখা দেখো। গ্রিক পলিসগুলির অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর এক অবিচ্ছেদ্য ভিত্তি ছিল দাস প্রথা। গ্রিক সমাজে দাসদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, তারা ছিল প্রভুর ব্যক্তিগত সম্পত্তি। কৃষিকাজ, খনন, গৃহস্থলীর যাবতীয় শ্রমসাধ্য কাজ দাসরাই করত। দাসেদের এই কঠোর কায়িক শ্রমের ফলেই পলিসের স্বাধীন নাগরিকরা রাজনৈতিক, দর্শন ও শিল্পকলা এবং সামরিক ক্ষেত্রে সময় দেওয়ার অখণ্ড সুযোগ পেত। এবার দেখো বাকি পোর্শনটা তোমরা দেখে নাও। এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।